আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঝাড়খণ্ডের যে গোড্ডা প্ল্যান্ট আছে আদানি গ্রুপের, তার 3 নম্বর ইউনিটকে কাল রাতে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই 3 নম্বর ইউনিটকে বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রক্ষণাবেক্ষণের জন্য। আসলে ঝাড়খণ্ডের যেটা সাবস্টেশন আছে সেখান থেকে একটি লাইন টানা হয়েছে। সেই লাইনটির সঙ্গে ওই 3 নম্বর প্ল্যান্টের সংযোগ করা হচ্ছে, সংযুক্তিকরণ বলেন যাই বলেন, ওটা করা হচ্ছে। প্ল্যান্ট চালু থাকলে তো ওটা করা যাবে না, প্ল্যান্ট বন্ধ করে দিয়ে ওটা করা হচ্ছে। যেটা ভাবা হচ্ছে, মনে করা হচ্ছে, যেটা বেরিয়েছে কাগজে এবং যে জায়গায় খবর পেলাম, অর্থাৎ এই যে ন্যাশনাল গ্রিডে এই কারেন্টটা দিয়ে দেওয়ার কথা যেটা চলছিল, সেই ন্যাশনাল গ্রিডে 3 নম্বর ইউনিটের কারেন্টটা, এটা কয়েকদিন 2-3 দিন সময় লাগবে জুড়তে। তারপরে 3 নম্বর ইউনিটটা অফিসিয়াল কারণ যদি অন্য দেখানো হয়েছে, কিন্তু ওটা 3 নম্বর গ্রিডে, 3 নম্বর ইউনিটেরটা ন্যাশনাল গ্রিডে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে 2 নম্বর ইউনিট এবং 1 নম্বর ইউনিট, 3টে ইউনিটই ওখানে লাগিয়ে দেওয়া হবে। অনেকদিন আগে নরেন্দ্র মোদী বলেছিলেন যে যত লস হয়েছে আদানির, সেই লসটা সরকার পূরণ করে দেবে। এবং যেহেতু সরকারের কথায় আদানি ওখানে 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, তাই সরকারের দায়িত্ব সেই টাকাটা আদানিকে হেল্প করা, যাতে আদানি বিদ্যুতের যে প্ল্যান্ট তৈরি করার জন্য যে ব্যাংকের লোন নিয়েছিল, সেই লোনটা যাতে শোধ করতে পারে। এদিকে ব্যাংকের লোন তো হু করে বেড়ে চলেছে, তারপর মেনটেনেন্স কস্ট আছে, যেখানে বিদ্যুৎ সাপ্লাই করা হয় তারা কোনো পয়সা করে দিচ্ছে না। ফলে এখন ওই বিকল্প ব্যবস্থা হিসেবে যেটা বলা হয়েছিল যে ন্যাশনাল গ্রিডে দিয়ে দেওয়া হবে, তাহলে 1 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিটটা এবার ন্যাশনাল গ্রিডের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ওই যেটা বললাম, 1 নম্বর 2 নম্বর ইউনিটটাও ওইভাবে বসিয়ে দিয়ে জুড়ে দেওয়া হলে, তারপরে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিদ্যুৎ আদান প্রদানের ব্যাপারটা যেটা ছিল আদানির সঙ্গে, এখন আদানি টাকা চাওয়াতে তারা তো এখন তো মামলা করেছে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদানি টাকা চাইলেও আদানিকে দেবে কিনা সেটা নিয়ে তো কিছু বলা যাচ্ছে না। মামলার নিষ্পত্তি হোক, যখন মামলার নিষ্পত্তি হবে, যখন সরকারের সঙ্গে, বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের বা আদানির সঙ্গে যখন চুক্তিটা আবার স্বাভাবিক অবস্থায় আসবে, তখন আবার সাপ্লাইটা আবার ঠিক করে দেওয়া হবে। তো এবার এই গরমের মধ্যে যদি বাংলাদেশের বিদ্যুৎটা বন্ধ করে দেওয়া হয়, যেটা আগেই একটা আদানির চিঠি দিয়েছিল, চূড়ান্ত চিঠি দিয়েছিল যে টাকা মেটান, অথবা সাময়িক বিচ্ছিন্ন, অথবা পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশের বিদ্যুৎ গ্রিডকে। তো ধীরে ধীরে সেই পথে যাচ্ছে কিনা আমরা জানি না, তবে এটুকু আন্দাজ করা যাচ্ছে যে আদানি বোধহয় এবার আর বাংলাদেশের দিকে বিদ্যুৎ আর দেবে না। আর একবার ন্যাশনাল গ্রিডে যোগ হয়ে গেলে, সরকার যদি পয়সা দিয়ে দেয় এবং নিশ্চিত হয়ে যায় যে সরকার আমার গ্যারান্টি নিচ্ছে, তাহলে কে বেসরকারি জায়গায় মানে অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকবে? বারবার চিঠি দেওয়া
যে আমাদের টাকা দিন, টাকা দিন, টাকা দিন, আমাদের ট্রান্সমিশন লস হচ্ছে এত, আমাদের খরচা বাড়ছে যা চালাতে গিয়ে। এখন 1 ইউনিট যখন বিদ্যুৎ যখন উৎপন্ন হয়, আমি কথার কথা বলছি, ধরুন সেটা যদি বাংলাদেশের কোনো সাবস্টেশনে যদি যোগাযোগ জুড়ে দেওয়া হয়, এই যে ট্রান্সমিশন লস যেটাকে বলে, এই ট্রান্সমিশন লস অন্তত 10% কি 20% করে লস হয় ট্রান্সমিশনে, এই বিদ্যুৎটা যেতে গিয়ে লস হয়। তাহলে এই লসটা হবে না, কারণ সাবস্টেশন হচ্ছে 10 কিলোমিটার দূরে। সেই স্টেশনের সঙ্গে যদি জুড়ে দেয় তাহলে পরে আর কোনো রকম অসুবিধা হবে না। এখন আদানি সেই পথে হাঁটছে কিনা ভবিষ্যৎ বলে দেবে। দর্শক, আপনি যে দল করেন, যে মত করেন, আপনি যদি সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের একজন বিবেকবান মানুষ হন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, আমি বলছি যে দেশের এই সংকটকালে বিএনপি এখন শাসক দল হিসেবে আবির্ভূত হয়েছে। এই শাসক দলের আওয়ামী লীগের কাছে যাওয়া ছাড়া উপায় নেই, কারণ আওয়ামী লীগের আছে বাংলাদেশের অর্ধেক জনগণ। এই জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে যদি আজকে এই পরিস্থিতি বিএনপি মোকাবেলা না করে, তাহলে বিএনপির কপালে দুঃখ আছে। শুধু দুঃখ বলে একটা দাড়ি দিয়ে বা একটা ফুল স্টপ দিলে হবে না, দুঃখটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এগুলো আমরা বলছি, আমরা ফিল করছি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও এই কথাগুলো বলবার চেষ্টা করছে। আজকে খুব ভোরবেলা বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজির একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ক্রাইসিস গ্রুপ আজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি অলাভজনক বৈশ্বিক বেসরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। আমরা বলতেই পারি যে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড় আসতে চলেছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজির এই প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর বিশ্লেষণ। গত 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের এক বিশাল মাইল ফলক হলেও বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে পথ কতটা পিচ্ছিল এই প্রতিবেদনে সেটি উঠে এসেছে। এবং কেন বলা হচ্ছে টিকে থাকতে হলে বিএনপিকে হয়তো আওয়ামী লীগের শরণাপন্ন হওয়া বা সমঝোতার পথে হাঁটতেই হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। আজকের ভিডিওতে আমরা আইসিজির পুরো প্রতিবেদনের আলোকে দেখতে চাই যে আমাদের কথার সাথে আইসিজির কথাটা কতটা মিলছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনে পরিষ্কার বলেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল এই সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা। 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। যদিও সহিংসতা ও বাধার আশঙ্কা ছিল, কিন্তু তারপরেও একটি ভোট অনুষ্ঠিত হয়েছে। আইসিজি বলছে এই সরকারের প্রতি জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে, তবে প্রশ্ন উঠছে সক্ষমতা নিয়ে। আইসিসি যদিও বলছে এই সরকারের উপর জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে, ওই অর্থে আমরা কাগজে কলমে কি দেখাচ্ছি, কাগজে কলমে ভোট হয়েছে, ভোটের উপস্থিতি হয়েছে এবং এই সরকারের যে দলটি বিএনপি সেটা বেশ বড় ধরনের একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখানে কে অংশগ্রহণ করলো না করলো সেটি বিবেচনায় নেয়নি আইসিজি, তার প্রেক্ষিতেই বলছে যে সমর্থন এবং ম্যান্ডেট রয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই যে জনসমর্থন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। বিএনপির অতীত কর্মকাণ্ডের কারণে অনেকের মনেই সংশয় আছে, তারা কি জনগণের এই বিশাল প্রত্যাশা পূরণ করতে পারবে। অতীত কর্মকাণ্ড মানে অতীতের বিতর্কিত বলতেও প্রায় 2 দশক আগের সর্বশেষ বিএনপি শাসন 2001-06 আমলকে মানুষ বিবেচনায় নিচ্ছে যে বিএনপি কি এই জনপ্রত্যাশা পূরণ করতে পারবে। এবং আজকে ভঙ্গুর দেশ, এক প্রকার
আজকে যদি বলেন যে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী যে ভঙ্গুর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবকিছু নতুন করে গড়ে তুলতে হচ্ছিল, আজকেও কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। এগিয়ে গিয়ে এই যে মাঝখানে যে ইউনূসের শাসনটি, এই শাসনটি আমাদেরকে বহু পিছিয়ে দিয়েছে। এই অর্থে আজকে যদি 72-এর সাথে তুলনা করেন, 72-73-এর সাথে, তার চাইতে কোনো অংশে কম নয়। এই ভঙ্গুর দেশটাকে কি বিএনপি গড়তে পারবে? এটা জনমনের প্রশ্ন, এবং আইসিজিও এই প্রশ্নটা তুলছে। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক নানা রকম ক্রাইসিস যুক্ত হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে। নতুন সরকারের শপথ নেওয়ার 2 সপ্তাহের মধ্যেই শুরু হওয়া ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত বাংলাদেশের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। আইসিজির মতে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি এখন চরম ঝুঁকিতে। জ্বালানির দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে বিএনপির জন্য সবচাইতে বড় পরীক্ষা। ইউনূস সরকারের আমলের অব্যবস্থাপনা কাটিয়ে উঠে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে না পারলে জনসমর্থন ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আইসিজির প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে মাত্র 6টি আসন পেয়েছে, তাও জামাতের সাথে সমঝোতা করে। অথচ জামাত তাদের ইতিহাসের সেরা একটা আর্টিফিশিয়াল ফল করেছে। এখন প্রশ্ন হলো, আন্দোলনের জুলাই সনদের আমূল সংস্কারের দাবিগুলো বিএনপি কতটা বাস্তবায়ন করবে? এই প্রতিবেদনে বলা হয়েছে কিছু সুদূর প্রসারী পরিবর্তনের বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে, যা ভবিষ্যতে অস্থিরতা তৈরি করতে পারে। এই প্রতিবেদনে খুব উল্লেখযোগ্য একটি বিষয়, এই নানা বিষয়ের চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আইসিজি বলছে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের একটি বিশাল সমর্থন ভিত্তি রয়েছে। তাই দলটিকে স্থায়ীভাবে রাজনীতি থেকে দূরে রাখা বাস্তবসম্মত নয়, বরং এতে অস্থিরতা ও সহিংসতার ঝুঁকি বাড়বে। প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে বিএনপি সরকারের উচিত হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা। তবে শর্ত হলো নেতৃত্বে পরিবর্তন। এটি যদিও আইসিজি বলছে, কিন্তু এটা আওয়ামী লীগের জন্য কতটা গ্রহণযোগ্য সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে আইসিজি এমনটা বলছে যে জনরোষ আছে, আইনি দণ্ড রয়েছে। এখন আজকের বাংলাদেশে এতদিন পরে এসে তার বিরুদ্ধে কি জনরোষ আছে, কতটা জনরোষ আছে, এবং আইনি দ্বন্দ্বটাও প্রশ্নবিদ্ধ দণ্ড। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ড, এই ট্রাইব্যুনালটাই তো প্রশ্নবিদ্ধ। সেই ট্রাইব্যুনালের দণ্ড কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও প্রশ্ন আছে। আইসিজি মনে করে যদি শেখ হাসিনার পরিবর্তে সজীব ওয়াজেদ জয় বা অন্য কেউ নেতৃত্বে আসেন এবং দলটি যদি অতীতের ভুলের দায় স্বীকার করে, তবেই তাদের বৈধতা ফিরে পাওয়া সহজ হবে। অতীতের ভুল কি ভুল? জুলাই আগস্টে ওই যে রাষ্ট্রকে রক্ষা করা, এটা কোনো ভুল না। আইসিজির এই কথার সাথে অন্ততপক্ষে আমরা একমত নই। জুলাই আগস্টে শেখ হাসিনা, আওয়ামী লীগ, সেই সরকার ছিল রাষ্ট্র, আর রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী সংগঠন বলি, ব্যক্তি বলি, তারা সংগ্রাম করেছে। একটা পর্যায়ে রাষ্ট্রেরও অনেক অর্গান ওই তাদেরকে সমর্থন দিয়েছে। সেনাবাহিনীর কথা যদি বলেন, সমর্থন দিয়েছে। এখানে ভুলের কিছু নেই। হ্যাঁ, আওয়ামী লীগের 16 বছরের শাসনে যদি কিছু ভুল থাকে, সেটার জন্য অবশ্যই হ্যাঁ ভুল স্বীকার করতে হতে পারে, যে আমরা ভুল করেছি, আমাদের এখানে দুষ্ট লোক এসে দুষ্টুমি করেছে, গুপ্ত জামাত শিবির এসে ঢুকে নানা রকম অপকর্ম করেছে, আমরা বুঝতে পারিনি, ভবিষ্যতে আমরা দেশ চালাবো, এগুলো মাথায় নিয়ে এগুলো কথা বলতেই পারেন, বলা হতেই পারে। এর বাইরে আইসিজি একটি অত্যন্ত সংবেদনশীল দিকে আঙ্গুল তুলেছে। অন্তর্বর্তীকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত হাজার হাজার আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে অনেক ক্ষেত্রে ভিত্তিহীন মামলা হয়েছে। অনেকে 18 মাসের বেশি সময় ধরে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। ক্রাইসিস গ্রুপের স্পষ্ট আহ্বান, বিএনপি সরকারকে এই মামলাগুলো পর্যালোচনা করতে হবে। বিচার বিভাগকে যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না করা হয় তা নিশ্চিত করতে হবে। এমনকি দলের ভেতরকার
বা ডানপন্থী জোটের চাপ থাকলেও বিএনপিকে উদারতা দেখাতে হবে যাতে দেশ অস্থিতিশীল না হয়। প্রতিবেদনের শেষ অংশে বলা হয়েছে, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন দূর করা এখন বিএনপির অগ্রাধিকার হওয়া উচিত। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অভ্যন্তরীণ ক্ষেত্রে পুলিশ বাহিনীর পুনর্গঠন এবং উগ্রবাদ বা রোহিঙ্গা সংকটের মতো ঝুঁকি মোকাবেলায় বিএনপিকে কঠোর হতে হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই প্রতিবেদনটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জয়ী হওয়ার চেয়ে রাষ্ট্র পরিচালনা এবং স্থিতিশীলতা বজায় রাখা অনেক বেশি কঠিন। বিএনপি কি পারবে আওয়ামী লীগের বিশাল জনবলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে বা সমঝোতায় এনে একটি শান্ত বাংলাদেশ গড়তে, নাকি রাজনৈতিক প্রতিহিংসা দেশটিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেবে? এখন এটি দেখার বিষয় যে বিএনপির শুভবুদ্ধির উদয় হয় কিনা, এবং শুভবুদ্ধির উদয় হয়ে সত্যিকার অর্থে একদম নির্মোহভাবে বলছি যে এই মুহূর্তে বিএনপির আওয়ামী লীগের কাছে যাওয়া ছাড়া, আওয়ামী লীগের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। আওয়ামী লীগকে বলা যে আপনারা আসেন, রাজনীতি করেন, কিন্তু কোনো সহিংসতা করবেন না। আওয়ামী লীগ, আমি যতদূর মনে করি এই মুহূর্তে এটিও মেনে নেবে। আওয়ামী লীগ প্রয়োজনে 5 বছরের জন্য অপেক্ষা করবে, যে পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করবে তারা নিজেরা, যদি তারা রাজনীতিতে সুযোগ পায়, রাজনীতি করার সুযোগ পায়। বিএনপির একান্তভাবে উচিত আওয়ামী লীগের সাথে নিয়ে সেই রাজনীতির সুযোগ দেওয়া। আওয়ামী লীগ বিএনপির জন্য ক্ষতির কারণ হবে না। ক্ষতির কারণ হবে যে বিএনপি যাদের নিয়ে এখন চলছে সেই জঙ্গি গোষ্ঠী। কারণ তাদের জুলাই আগস্টে যে লক্ষ্য ছিল আওয়ামী লীগের পতন ঘটিয়ে তাদের সরকার, তাদের সেই সরকার গঠিত হয় নাই, যার কারণে পতনের নানা রকম পরিকল্পনা তারা সাজাচ্ছে বিএনপির পতনের, বিএনপিকে আউট করে দেওয়ার, বিদায় করে দেওয়ার। যে পথে আমি গতকালকে একটা ভিডিও করেছি যে পথে আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছে সেই পথেই বিএনপিকে বিদায় করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমি বিএনপি প্রধান তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারকদের বলবো যে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। এখনই সময় আওয়ামী লীগের শরণাপন্ন হন, আওয়ামী লীগকে সাথে নিয়ে আসুন। ওই জঙ্গি গোষ্ঠী যতই বাধা দিক, যদি বাধা দিতে আসে তাদেরকে দমন করুন। এছাড়া কিন্তু আপনাদের বাঁচার উপায় নেই। বাঁচতে হলে আওয়ামী লীগকে সাথে নিয়ে বাঁচুন, দেশকে সাথে নিয়ে বাঁচুন। আর যদি মরতে চান আপনারা মরুন, দেশকেও মেরে ফেলবেন। এখন কি করবেন এটি আপনাদের বিষয়। এই মুহূর্তে এ পর্যন্ত।